দর্শক, আমি এস.এম. কামরুজ্জামান। আজ আমি নিয়ে যাব ইতালির একটি জনপ্রিয় শহরে, যার অবস্থান স্লোভেনিয়ার কাছাকাছি। খুবই চমৎকার ও মনোমুগ্ধকর পাহাড় পর্বত বেষ্টিত ও সমুদ্র তীরবর্তী একটি এলাকা। মনফালকন শহর এবং কমিউন বা পৌরসভা হল আঞ্চলিক বিকেন্দ্রীকরণ সত্তা। বিজুলিয়া জিউলিয়ানিয়া উত্তর বিজালিয়া এর আঞ্চলিক বিকেন্দ্রীকরণ সত্তা। খ্রিস্টীয় উপসাগরে অবস্থিত। এর নামের অর্থ ফ্যালকন পর্বত বা ফরাসি ভাষায় মনফালকন এবং জার্মানিক ভাষায় ফালকেনবার্গ দেল। মনফালকন হল ফ্রিউলি ভেনেজিয়া গিউলিয়ার পঞ্চম সর্বাধিক জনবহুল শহর এবং বিসিয়াক্রিয়া অঞ্চলের প্রধান কেন্দ্র। এই শহরে প্রায় 50,000 বাসিন্দা রয়েছে। শহরটি কার্স্ট পাহাড় এবং অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলের মধ্যে অবস্থিত এবং এটি ভূমধ্যসাগরের সবচেয়ে উত্তরের বন্দর। মনফালকনের রোগভা হল একটি নামের শহরের পিছনে পাহাড়ে অবস্থিত একটি দুর্গ। এটা বিশ্বাস করা হয় যে 490 সালের দিকে অস্ট্রোথের রাজা থিওডরিক ইসুঞ্জোর উপর হেরুলির রাজা ওডোসরের বিরুদ্ধে তার বিজয়ের প্রমাণ হিসেবে দুর্গটি তৈরি করেছিলেন। আলপাইন পাহাড়ের উপর অবস্থিত দুর্গটি দেখতে খুবই চমৎকার ও আকর্ষণীয়। গোলাকৃতি দুর্গটির আশেপাশের এলাকায় পরিবেশ গাছপালা বনভূমি দ্বারা আবৃত এবং অন্যান্য দুর্গ হতে এর গঠন ও আকৃতি আলাদা। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আলপাইন পর্বতের উপর ও রোগভা দুর্গের কাছে। এখান থেকে মনফালকনের শহরের অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন, যা আপনার পাহাড়ের চূড়ায় ওঠার ক্লান্তি দূর হয়ে যাবে। যাই হোক, ইতিহাস থেকে জানা যায় যে এই পাহাড়ের চূড়াটি আগে থেকেই মানুষের বসতির স্থান ছিল। এর প্রমাণ প্রাচীন প্রাগৈতিহাসিক দুর্গের আজও দৃশ্যমান অবশেষ রয়েছে। আশোকৌলির মতে দুর্গের আসল নাম ছিল ভেরুকা মন্টিস ফ্যালকনিস বা মাউন্ট ফ্যালকনের চূড়া। পরে ওয়ার্ড শব্দটি রক্ষা এর সাথে সংকুচিত হয়। 967 খ্রিস্টাব্দ থেকে সম্রাট অটো প্রথমের অনুদানে মনফালকন এবং দুর্গটি অ্যাকুইলিয়ার পিতৃশাসনের অধীনে আছে। 1189 সালে সেরেনিসিমা প্রজাতন্ত্র এবং গরিজিয়া কাউন্টির সামন্ত প্রভু এবং ক্যারিন্থিয়ার ডাচির মধ্যে যুদ্ধের সময় কিছু নথিতে প্রথমবারের মতো দুর্গটির পরিচয় উল্লেখ করা হয়েছিল। এটি 1409 সালে ওটেনবার্গের কাউন্ট হেনরি দ্বারা গরিজিয়া কাউন্টিতে চলে যায়। গরিজিয়া আধিপত্য দীর্ঘস্থায়ী হয়নি, যা 1420 সালে ভেনিসিয়ান প্রজাতন্ত্র দ্বারা মনফালকন অঞ্চল জয়ের সাথে সাথে শেষ হয়েছিল। ভেনেসিয়ানরা দুর্গটির শক্তিশালীকরণের কাজ করেছিল, যেটি এখন বেলফোর্টের দুর্গে পূর্বে স্থাপিত গ্যারিসন ছিল। দুর্গটি তুর্কিরা বেশ কয়েকবার আক্রমণ করেছিল। পরে 1525 সালে মনফালকনের দুর্গটি আবার ভেনিসিয়ানদের হাতে ফিরে আসে। তখন দুর্গটিকে আগ্নেয়াস্ত্রের সাথে লড়াইয়ের জন্য ভিত্তি থেকে এটিকে সংস্কার করেছিল এবং কেন্দ্রে বারুদ সংরক্ষণের জন্য একটি বর্গাকার পাথরের টাওয়ার তৈরি করেছিল। 16 শতকের শেষের দিকে দুর্গটি তার প্রতিরক্ষা কার্যকারিতা হারায়। নেপোলিয়নের দ্বারা ভেনিসিয়ান প্রজাতন্ত্রের পতনের বছর। এরপর থেকে খুব দীর্ঘ সময়ের জন্য দুর্গটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এটি প্রথম বিশ্বযুদ্ধের সময় আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। পরে 1950 এবং 1955 সালের মধ্যে এটি স্মৃতিস্তম্ভের সুপারিনটেন্ডেন্স দ্বারা পুনরুদ্ধার করা হয়েছিল এবং 1968 সাল থেকে এটি মনফালকনিজ স্পিলিওলজিক্যাল গ্রুপ এমসি দেলফান্তে এর তত্ত্বাবধানে ন্যস্ত করা হয়েছে। এর 2 বছর পরে একটি প্যালিওন্টোলজিক্যাল জাদুঘর উদ্বোধন করে পরে স্থানান্তরিত হয় শহরের কেন্দ্রস্থল এবং বর্তমান স্পেলোলজিক্যাল মিউজিয়াম দ্বারা প্রতিষ্ঠাপিত হচ্ছে। মনফালকনের পিয়াজা ডেল্লা রিপাবলিকা হচ্ছে শহরের আরেকটি ঐতিহাসিক চত্বর, যেখানে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, রেস্টুরেন্ট, দোকান, শপিং মল ও বিনোদনমূলক অনুষ্ঠান। 1797 সাল পর্যন্ত পিয়াজা গ্র্যান্ডে অবস্থিত মার্সিয়ান সিংহের স্মরণে 1420 সাল থেকে শহরটি ভেনিসিয়ান প্রজাতন্ত্রের অন্তর্গত হওয়ার একটি চিহ্ন, যা পথচারীরা মার্সিয়ান সিংহকে বহনকারী কলামের গোড়ায় পড়তে সক্ষম হবে, যা হবে টাউন হলের প্রবেশদ্বারের কাছে। ক্যাফে মিউনিসিপিওর পাশে স্থাপন করা হবে মন্ত্রের জন্য ঐতিহ্য পুনরুদ্ধার করা হয়েছে।
এর শিখরের সাথে যুক্ত সমস্ত ঐতিহ্যকে প্রাধান্য দিতে স্থানীয় ইতিহাস এবং শহরের ঐতিহ্যকে বহন করছে। টাউন হল এবং মধ্যযুগীয় জাদুঘর খুঁজে পাওয়া যায় যা আকর্ষণের স্থান হিসেবে সমৃদ্ধ করছে পিয়াছার আশেপাশের এলাকায় রয়েছে মনফালকনের ক্যাম্পে ও সরকারি বহু প্রতিষ্ঠান। পিয়াছার সামনে পাহাড়, তার উপর রঘুনাথ দুর্গ দেখা যায়। পিয়াছার অন্য পাশে রয়েছে একটি পানির ফোয়ারা যা বিভিন্ন রঙের আলো প্রতিফলিত হয়। এছাড়াও রয়েছে ফুলের বাগান ও মনোমুগ্ধকর সুন্দর পরিবেষ্টিত পরিবেশ এবং ভ্রমণকারী ও পদচারীদের বিশ্রামের জন্য বসার বেঞ্চ। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি পিয়াছা বেল্লা রিপাবলিকা এর ফোয়ারার সামনে। শহরের প্রতিটি মানুষের মিলন স্থান এই পিয়াছা। বিকাল হতে মধ্যরাত পর্যন্ত চলে আড্ডা ও বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান। আঠারো শতকে ক্যাথেড্রাল ধ্বংসের পরে মনফালকন কোপার শহর থেকে উপহার হিসেবে সেন্ট মার্কের সিংহের চিত্রিত একটি মূর্তি পেয়েছিলেন, যা পিয়াজা গ্র্যান্ডে একটি কলামে স্থাপন করা হয়েছিল। নেপোলিয়ন দখলের সময় প্রথম পদক্ষেপটি ছিল ফরাসি পতাকা দিয়ে কর্মীদের প্রতিস্থাপনের জন্য সিংহকে অপসারণ করা। ফরাসিদের পলায়ন এবং অস্ট্রিয়ানদের আগমনের পরে সিংহকে সিটি কাউন্সিল ভবনে স্থানান্তরিত করা হয়েছিল। বর্তমান টাউন হল, যেখানে এটি বহু বছর ধরে ছিল, স্তম্ভটি ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু এর অক্ষত ভিত্তিটি স্কোয়ারটিকে আলোকিত করার জন্য একটি চার সজ্জিত লণ্ঠন হিসেবে পুনরায় ব্যবহার করা হয়েছিল। পরবর্তীকালে সিংহকে গর্তের পিছনে ফোয়ারার উপরে স্থাপন করা হয়েছিল, যে খালটি শহরকে ঘিরেছিল, যেখানে এটি 19 শতকের শেষ পর্যন্ত ছিল। সেই সময়ে মূর্তিটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারপর পৌরসভার গুদামগুলির একটিতে স্থাপন করা হয়েছিল। 1980-এর দশকে সিংহটিকে পুনরুদ্ধার করা হয়েছিল এবং ফোয়ারা জোড়ার উপরে ক্যাথিড্রালের পিছনে স্থাপন করা হয়েছিল, যা এখন প্রমাণ নামে পরিচিত। দমো আরচিপ্রেটালে দি সেন্ট এমব্রোজো হল শহরের গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক গির্জা। দমটি দেখতে খুবই সুন্দর ও গঠনশৈলী চমৎকার। মনফালকনে শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র নয়, শহরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিকগুলিও রয়েছে, যেমন মধ্যযুগীয় দুর্গ, একটি স্মৃতিস্তম্ভ যা শহরের প্রতীক। এটির ভিতরে আপনি প্যালিওন্টোলজিক্যাল মিউজিয়াম পাবেন, যেখানে 50 মিলিয়ন বছর আগে থেকে শুরু হওয়া ভূতাত্ত্বিক ইতিহাসকে তুলে ধরছে। অন্যদিকে মার্সেলিয়ানা চার্চ, যা বহু শতাব্দীর ধরে বহুবার সংস্কার করা হয়েছে, প্রাচীন ধর্মীয় অনুশীলনের জায়গার উপর দাঁড়িয়ে আছে, সব মনফালকনের কাছে। মনফালকন হল ফ্রিউলি ভেনিজিয়া গিউলিয়ার পঞ্চম সর্বাধিক জনবহুল শহর এবং বিসিয়াক্রিয়া অঞ্চলের প্রধান কেন্দ্র। এই শহরে প্রায় 50,000 উপরে বাসিন্দা রয়েছে। শহরটি আলপাইন পর্বতের কার্স্ট পাহাড়ের পাদদেশে এবং অ্যাড্রিয়াটিক উপকূলের মধ্যে অবস্থিত এবং এটি ভূমধ্যসাগরের সবচেয়ে উত্তরের বন্দর শহর। এখানে প্রচুর বাঙালি রয়েছে, যাদের প্রধান কাজ হচ্ছে শিপইয়ার্ডে জাহাজ নির্মাণ। বাঙালি শ্রমিকেরা তাদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে। এছাড়াও বাঙালিরা কিছু ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে। এখানে বাঙালি খাবারের অসংখ্য রেস্টুরেন্ট, ফাস্টফুড, মিষ্টির দোকান ও সবজির দোকান রয়েছে। ফলে এখানে কিছুটা বাঙালি স্বাদ ও পরিবেশ বিদ্যমান ও উপভোগ করতে পারবেন, বিশেষ করে পিয়াছা ডেল্লা রিপাবলিকার চত্বরের আশেপাশের এলাকার মধ্যে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল মনফালকনে শহরে 3 দিন ছিলাম। এখানে সন্ধ্যায় আড্ডার সাথে বাঙালিদের তৈরি চা, মিষ্টি, রসমালাই, দই, সমুচা, পুরি, সিঙ্গারা, চানা ও খেতে দারুণ স্বাদ। একদমই বাঙালি খাবারের স্বাদ বিদ্যমান। এছাড়াও এখানে আপনি উপভোগ করতে পারবেন সকালের নাস্তা ও দুপুরে খাবার, যা সম্পূর্ণই বাঙালি স্বাদে গন্ধে রান্না করা।
মনফালকনে অবস্থিত গ্রিন এরিয়া হলো এমন একটি জায়গা যেখানে পরিবার ও পরিজনদের নিয়ে ভ্রমণ ও বিশ্রাম জন্য আদর্শ পছন্দের জায়গা, যেখানে শিশুরা নিরাপদে মজা করতে পারে। এই মিউনিসিপ্যাল পার্কটি পিতামাতা এবং শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গ্রিন এরিয়া বেশ কয়েকটি পরিষেবা দিয়ে সজ্জিত যা এটিকে সকলের জন্য অ্যাক্সেসযোগ্য এবং মজাদার করে তুলেছে। হুইলচেয়ার অ্যাক্সেসযোগ্য প্রবেশদ্বার, হুইলচেয়ার অ্যাক্সেসযোগ্য পার্কিং, দোলনা এবং স্লাইড, স্কেটবোর্ডিং এর জন্য উপযুক্ত এলাকা, বাস্কেটবল কোর্ট, খেলার মাঠ, পিকনিক টেবিল, পাবলিক টয়লেট সহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। গ্রিন এলাকাটি সাপ্তাহিক সোমবার বন্ধ থাকে, তবে এছাড়া প্রতিদিন সকাল 10টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। আপনি যদি এমন একটি জায়গা খুঁজছেন যেখানে আপনার বাচ্চারা নিরাপদ উপায়ে অন্বেষণ করতে, খেলতে এবং মজা করতে পারে, তাহলে গ্রিন এরিয়া হলো উপযুক্ত এলাকা। মনফালকনে শিশুদের জন্য একটি স্বর্গীয় গ্রিন এলাকা। ইতালির ফ্রুলি ভেনিজিয়া গিউলিয়ার মনফালকনে অবস্থিত পার্কো কমিউনাল জিওচিনো রোসিনি 1.5 একর এলাকা জুড়ে রয়েছে পার্কটির। এই পার্ক হাঁটা এবং পারিবারিক ভ্রমণের জন্য উপযুক্ত। এর প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর, এখানে দর্শনীয় বিভিন্ন স্থাপনা ও মনোমুগ্ধকর স্তম্ভ রয়েছে। মনফালকনের সান পোলো হাসপাতালটির একপাশে রয়েছে রাস্তা গালভানি ও অন্য পাশে সান পোলোর রাস্তার পাশে অবস্থিত। সহজে শহরের যে কোনো প্রান্ত হতে যাতায়াত করা যায়। হাসপাতালের পরিবেশ খুবই চমৎকার ও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সেবার গুণগত মান প্রশংসনীয়। ডাক্তার, নার্স, সেবিকা ও প্রশাসনিক কর্মকর্তাদের ব্যবহার অমায়িক ও চমৎকার আচরণ। সকলেই তাদের সর্বোচ্চ সেবাদানে সর্বদা সচেষ্ট থাকবে ও খুবই চমৎকার সেবা দিয়ে থাকে। এখানে আপনি সকল ধরনের সেবা ফ্রি চিকিৎসা পাবেন। যে কোন সময় আপনার যে কোন সমস্যা নিয়ে আপনি এখানে আসতে পারবেন, তারা আপনার সমস্যা মনোযোগ দিয়ে শুনবে ও যন্ত্র সহকারে আপনাদের চিকিৎসা সেবা দিবে। তবে এক্ষেত্রে আপনার কাছে আলসের নিবন্ধিত একটি তেছা স্যানিটেরিয়া কার্ডটি থাকতে হবে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি মনফালকনের সান পোলো হাসপাতালটির সামনে এবং এস.এম.কে ব্লকের মনফালকন শিপইয়ার্ড, যার বর্তমান সরকারি নাম ফিনক্যান্টিয়েরি। ক্যান্টিয়ের নাভালে দি মনফালকন প্যানজানো জেলার মনফালকনে অবস্থিত একটি শিপইয়ার্ড। ফিনক্যান্টিয়েরি বা মনফালকন শিপইয়ার্ড সামুদ্রিক এবং ধাতব কোম্পানিগুলির বিষয়গুলির উপর এবং উচ্চ টন ওজনের ক্রুজ জাহাজ নির্মাণের সাথে জড়িত। এটি জাহাজ ছাড়াও বিমান, টেক্সটাইল, রাসায়নিক এবং পরিশোধিত তেল তৈরির জন্য একটি প্রধান শিল্প কেন্দ্র এবং ফিনক্যান্টিয়েরি ক্রুজ জাহাজ নির্মাণ কোম্পানির বাড়ি। মনফালকন ভূমধ্যসাগরের সবচেয়ে উত্তরের শহর। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখন দাঁড়িয়ে আছি মনফালকনের শিপইয়ার্ডের কাছে। শিপইয়ার্ডটি 1907 সালে শুরু হয় যখন কথলিক পরিবার এর মালিক সেখানে একটি শিপইয়ার্ড প্রতিষ্ঠার মাধ্যমে মনফালকনের বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়। 3রা এপ্রিল 1908 তারিখে আনুষ্ঠানিকভাবে শহরের কার্যক্রম শুরু করে। যখন ট্রিয়েস্ট শিপইয়ার্ড উদ্বোধন করা হয়, প্রথম বছর থেকে শিপইয়ার্ডের কার্যক্রমগুলি বণিক এবং সামরিক জাহাজের উৎপাদনকে কেন্দ্র করে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় শিপইয়ার্ডগুলি প্রায় পরিত্যক্ত হয়েছিল, এমনকি উৎপাদন পুরোপুরি বন্ধ না হলেও মূলত শুধু সাবমেরিন নির্মাণে নিযুক্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1944 সালের রাতদারা নির্মাণস্থলে ব্যাপকভাবে বোমাবর্ষণ করা হয়। এই বোমা হামলায় বিমান বাহিনীর ওয়ার্কশপ এবং নির্মাণাধীন বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। পরবর্তী বছরগুলিতে শুধুমাত্র শিপইয়ার্ডটি পুনর্নির্মাণ করা হয়েছিল। 1966 সালের শুরুতে সরকার জাতীয় জাহাজ নির্মাণ শিল্পের পুনর্গঠনের জন্য একটি পরিকল্পনা বিশদভাবে বর্ণনা করে, যা ইটালকান্টিয়েরি ক্যান্টিয়েরি নাভালি ইতালিয়ানি নামে একটি নতুন গোষ্ঠীর পরিকল্পনা করেছিল, যেটি আইআরআই গ্যালাক্সির অংশ গঠন করে, যার মধ্যে সেস্ট্রি পোনেন্তে শিপইয়ার্ড, ক্যান্টিয়েরির ইউনিটি অন্তর্ভুক্ত ছিল। ডেল, অ্যাড্রিয়াটিকো দি মনফালকন এবং ট্রিয়েস্ট এবং ক্যাস্টেললামারে দি স্ট্যাবিয়ার শিপইয়ার্ড। শিপইয়ার্ডের ঐতিহাসিক প্রযোজনা সাটার্নিয়া এবং ভলকানিয়া এবং মোটর জাহাজ অগাস্টাস সহ আজও নৌ প্রকৌশলের শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলির মধ্যে রয়েছে নিকোপেরি 7000 অফশোর প্ল্যাটফর্ম, ইনি এর জন্য নির্মিত 250 মিটারের বেশি লম্বা তেলের ট্যাঙ্কার এবং 1,31,000 গ্রস টনেজ সহ 320 মিটারের বেশি লম্বা বাল্ক ক্যারিয়ার ক্রুজ জাহাজ ও যুদ্ধজাহাজ নির্মাণে বিখ্যাত। বেসামরিক এবং সামরিক ব্যবহারের জন্য উৎপাদিত অসংখ্য বিমান প্রাথমিকভাবে সিএন্ট এবং পরবর্তীকালে নির্দিষ্ট সিএএনটি উৎপাদন করে। মনফালকন ওয়ার্কশপ থেকে বেরিয়ে আসা প্রথম সফল বিমানটি ছিল সিএএনটি-6-3 ইঞ্জিনের বাইপ্লেন সিএএনটি-7 এবং সিএএনটি-18 মডেলের সাথে সামরিক ক্ষেত্রে একটি ধারাবাহিক সাফল্য অর্জন করে। শিপইয়ার্ডটি বর্তমানে ফিনকান্টেরিয়ার গোষ্ঠীর অংশ এবং প্রধান বৈশ্বিক ক্রুজ অপারেটরদের জন্য উচ্চ টন ওজনের জাহাজ তৈরি করে। কারখানাটি 7,87,000 বর্গ মিটার জুড়ে অবস্থান। ফিনকান্টিয়ারের বৃহত্তম প্ল্যান্টটি লেজার ব্যবহারের মাধ্যমে শীট মেটাল কাটার জন্য আধুনিক প্রযুক্তি এবং পেইন্টিংয়ের জন্য নতুন শেড দিয়ে সজ্জিত। জাহাজের প্রকৃত নির্মাণের জন্য এটি একটি 350x45 মিটার ডক সহ 400 টন প্রতিটি দুইটি গ্যান্ট্রি ক্রেন এবং 515 এবং 550 মিটারের দুটি খনন দিয়ে সজ্জিত। কারখানায় একই সময়ে সর্বাধিক 3টি জাহাজ একসঙ্গে নির্মাণ করা যেতে পারে। সাম্প্রতিক বছরগুলিতে ক্রমবর্ধমান কাজের চাপের কারণে একটি ক্রমবর্ধমান ঘন ঘন পরিবর্তন হচ্ছে। মেরিনা মনফালকন হল ইতালির প্রথম মেরিনা, 1964 সালে প্রতিষ্ঠা। একটি মার্জিত পরিবেশ এবং আধুনিক কার্যকরী পরিষেবাগুলির বৈশিষ্ট্যযুক্ত। খেলাধুলার জন্য উৎসর্গীকৃত বড় জায়গা এবং বাংলোতে রাত্রি যাপনের সম্ভাবনা রয়েছে। এটি একটি প্রাকৃতিক পোতাশ্র, প্রবেশ এবং প্রস্থান করার নিরাপদ স্থান রয়েছে। উত্তর অ্যাড্রিয়াটিক সাগরের, বিশেষ করে গোড়া স্বচ্ছ জল এবং কম লবণাক্ততার বিরাজমান বাতাস থেকে সুরক্ষিত। মেরিনা 45 মিটার দৈর্ঘ্য পর্যন্ত পালতোলা নৌকাকে স্বাগত জানায় এবং এর ব্লু ফ্ল্যাগ গুলো ইতালির প্রতিনিধিত্ব করে। মেরিনা মনফালকন ট্রিস্টে বিমানবন্দর এবং প্রধান সড়কগুলির সাথে ভালোভাবে সংযুক্ত। মেরিনায় আপনি 1966 সালে প্রতিষ্ঠা টিটো নর্ডিও সেলিং স্কুল দেখতে পাবেন এবং এখানে দর্শনীয় সুন্দর দৃশ্যগুলো দেখতে ও উপভোগ করতে পারবেন। মনফালকনের সমুদ্র সৈকত খুবই সুন্দর ও চমৎকার পরিবেশ। বাতাসের মৃদু শব্দ ও ঢেউয়ের সুসু শব্দ আপনার মন খারাপ থাকলেও ভালো হয়েছে যাবে। আমি বিকেলে সময়টা সমুদ্র সৈকতে এসেছি। আজকের আবহাওয়া ছিল খুবই ভালো, হালকা রোদের মৃদু বাতাস শরীর ও মন শীতল করে তোলে, যেন অন্য রকম ভাল্লাগার অনুভূতি। মনফালকনের সমুদ্র সৈকতে আমি সন্ধ্যা পর্যন্ত ছিলাম, ফলে এখানে সূর্য অস্তের অপূর্ব সুন্দর দৃশ্যটি দেখে মুগ্ধ হলাম। আপনি যেই কোন সময় এই সৈকতে এসে সৈকতের পাশের রাস্তায় হাঁটতে পারেন ও সমুদ্র স্নান করতে পারবেন নিরাপদ ও নির্ভয়ে। মনফালকনের সমুদ্র সৈকত খুবই চমৎকার ও মনোমুগ্ধকর পরিবেশ। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল। এখন আমি দাঁড়িয়ে আছি অ্যাড্রিয়াটিক সমুদ্রের মনফালকনের সমুদ্র সৈকতে। এলাকার মাঠটি বেশ সুন্দর। এটি সানবেড শহর সমুদ্র সৈকতে পার ঘেঁষে হাঁটার জন্য দীর্ঘ প্রশস্ত রাস্তা রয়েছে, যেখানে মন খুলে সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে হাঁটতে পারেন। এখান থেকে সমুদ্রের গর্জন ও ট্রেস্টের শহরের প্রাণবন্ত ও মনোমুগ্ধকর সুন্দর দৃশ্য দেখতে ও উপভোগ করতে পারবেন। এছাড়াও আশেপাশের উঁচু উঁচু খাড়া পাহাড় পর্বত বেষ্টিত এলাকা ও সমুদ্রের জাহাজ চলাচলের সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এছাড়াও খেলার মাঠ, জলের স্লাইড সহ বাচ্চাদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রাপ্তবয়স্কদেরও বিশেষ ব্যবস্থা রয়েছে। সৈকতের কাছে বার এবং মাটিতে একটি মুদি দোকানও রয়েছে, যেখানে শহরের কেন্দ্রের রেস্তোরাঁ চেয়ে ভিন্ন স্বাদের খাবার খেতে পারেন।
উপসাগরের সুন্দর দৃশ্য সহ দুর্দান্ত ছোট স্যান্ডউইচ ও পিৎজার দোকান রয়েছে। তাদের আতিথেয়তা চমৎকার এবং পরিবেশ সত্যি চমৎকার। জলের ওপরে অবস্থিত এবং নিচে হোটেল মিরামার, এটি কিওস্ক থেকে হোটেলে যাওয়ার সবচেয়ে কাছের জায়গায়। এছাড়াও সমুদ্র সৈকতের পানি গোসল করে মন ও দেহকে আরামদায়ক করে তুলতে পারেন। মনের আয়েশে যখন ইচ্ছে সাঁতার কাটতে কাটতে ঢেউয়ের সাথে হারিয়ে যেতে পারেন। এখানে সকালে সূর্য ওঠার দৃশ্য ও সন্ধ্যায় সূর্য অস্তের দৃশ্য দেখতে পারবেন। এখানকার সমুদ্রের আশেপাশের যেসব সৈকত রয়েছে এদের মধ্যে 1 ফ্রেঞ্চ রিভেরা সৈকত, 2 বিবুন বিচ সৈকত, 3 সিরেনা বিচ সুইমিং পুল, 4 থার্মাল ওয়াটার পার্ক সৈকত, 5 হেমিংওয়ে সৈকত, 6 ম্যাক্সির বিচ খোলা সিফুড বিচ বার, 7 টিভলি রেস, 8 সিফুড ইতালিয় সমুদ্র সৈকত, 9 লিগনানো বিচ, 10 ক্যাপালোঙ্গা ক্যাম্পস, 11 গ্রিন বিচ বার এবং টেকঅ্যাওয়ে, 12 রোটুন্ডা বিচ বার, 13 ক্যাম্পিং মালিবু বিচ। এই বিচগুলো মনফালকন এর কাছাকাছি সমুদ্র সৈকত। মনফালকন হতে সহজে ভ্রমণ করতে পারবেন। মনফালকনের কাছে বিশেষ করে আকর্ষণীয় হল প্রথম বিশ্বযুদ্ধের থিম পার্ক, যেখানে আপনি 1915 এবং 1918 সালের মধ্যে সময়কালের যুদ্ধের বাংকার দেখতে পারবেন এবং আপনি পরীক্ষা এবং যোগাযোগ পরীক্ষার মধ্যে হেঁটে চলতে পারবেন। পার্কটির পথ কার্ট রোড এবং পরীক্ষা ডোলিনা দেই বেরোসাগলির প্রতিরক্ষা এলাকার ওপেন এয়ার মিউজিয়াম, সান মার্টিনো বেল কাসোর ওপেন এয়ার মিউজিয়াম এবং মাউন্ট সান মাইকেলের ওপেন এয়ার মিউজিয়ামে। মনফালকনের পিছনে কার্স্ট পাহাড়ের চূড়ায় আপনি গ্রেট ওয়ার থিম পার্ক দেখতে যেতে পারেন। এটি 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। এটি 2005 সাল হতে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে এবং দর্শনার্থীদের এই ঐতিহাসিক যুদ্ধ অঞ্চলটি অন্বেষণ করার জন্য 3টি ভিন্ন যাত্রাপথ রয়েছে, যেখানে 1915 সালের জুন থেকে 1917 সালের মে মাসের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। এখানে চমৎকার পরিবেশ সুবিধা এবং পরিষ্কার রাস্তা ও নিরাপদে এখানে পরিদর্শন করতে পারেন। গ্রেট ওয়ারের মনফালকন থিম পার্ক 3টি ভিন্ন পথে ভ্রমণে করা যায়। এখানে পরিদর্শন করার জন্য প্রতিটি ভ্রমণসূচি পরিষ্কারভাবে চিহ্নিত করে এবং তথ্য প্যানেল টানিয়ে রেখেছে কর্তৃপক্ষ, যা দেখে দেখে দর্শনার্থীরা পাহাড়ের চূড়ায় ও পাহাড় জুড়ে ঘুরতে ও গন্তব্যে পৌঁছতে পারে। প্রথম 2টি যাত্রাপথ উচ্চতা 121 মিটারের, উভয়ই অস্ট্রো-হাঙ্গেরিয়ান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, যা ইসুজোর ষষ্ঠ যুদ্ধের বিজয়ের পর 1916 সালের আগস্টে ইতালীয় সেনাবাহিনী দ্বারা দখল করা হয়েছিল। আগেটি বেশ কয়েকটি আটকে পড়া পরীক্ষা এবং আর্টিলারি অবস্থান দ্বারা চিহ্নিত করা হয়েছে, যখন পরবর্তীটি সৈন্যদের আবাসন সহ একটি প্রতিরক্ষামূলক লাইন হিসাবে ব্যবহৃত হতো। এই উচ্চতা মহান যুদ্ধের অন্যতম প্রতীকী ইতালীয় নায়ক এনরিকো তোতিকে উৎসর্গ করা হয়েছে। তৃতীয় ভ্রমণসূচি জফ্রে ট্রেঞ্চ এবং ভার্জিন গুহাকে কভার করে। 1915 সালের জুন মাসে ইতালীয়দের দ্বারা একটি মূল হ্যাবসবার্গের প্রতিরক্ষামূলক লাইন অতিক্রম করে। পার্কটি তখন কোজি ট্রেঞ্চ এর উচ্চতা 98 এবং 105 এর মধ্যে, যখন সাবলিসি শহরের কাছে এখানে ইসুজোর দশম যুদ্ধের সময় ইতালীয় সৈন্যরা অতিক্রম করেছিল। মনফালকনের গ্রেট ওয়ার থিম পার্কটি আলপাইন লেফটেন্যান্ট কর্নেল অ্যামেলিও কুজিকে উৎসর্গীকৃত একটি পরীক্ষা দ্বারা সম্পন্ন হয়েছে। কুজিকে উৎসর্গ করার কারণ, তিনি এটিকে আবিষ্কার করেছিলেন এবং এটিকে ঘেরাও করা ঘন গাছপালা থেকে মুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। এটির পুনরুদ্ধার 1998 সালে সম্পূর্ণ হয়েছিল তার মৃত্যুর পরে মনফালকনের আলপিনি গ্রুপ দ্বারা, যারা তাকে এই প্রসারিত পরীক্ষাটি উৎসর্গ করতে চেয়েছিল। খননটি কাইপথ 84 বরাবর অবস্থিত প্রধান ইতালীয় লাইনে এবং কোটা 104 পর্যন্ত পূর্ব দিকে বিকশিত হয়, যেখানে এটি একটি ড্রাম দিয়ে শেষ হয়। এমন একটি এলাকা যেখানে প্রথম লাইনের পরীক্ষা একটি বৃত্ত গঠন করে। অন্যদিকে এটি কোটা 98 এর মধ্য দিয়ে যাওয়া পিছনের লাইনের সাথে সংযোগ করে এবং তারপরে জফ্রে ট্রেঞ্চের সাথে সংযোগ করে।
2 মিটার গভীর এবং আনুমানিক 1.5 মিটার চওড়া, এটি প্রায় 30 মিটার পর্যন্ত বাঁকা গলিগুলি পথে সামনের দিকে প্রসারিত হয়েছে। খনন কাজ এবং পরীক্ষায় সম্পূর্ণরূপে হেঁটে যাওয়া যায়। আমি এসএম কামরুজ্জামান উজ্জ্বল এখন এই পরীক্ষা বাংকার গুলোর মধ্যে দিয়ে হাঁটতেছি আর অবাক হয়ে অনুধাবন করছি প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধের সময়ের পরিস্থিতি ও যোদ্ধাদের কৌশল এবং বাংকার গুলোর অবস্থান। এখানে উল্লেখ্য যে আমি এখন আছি আলপুস পর্বতের চূড়ায় আর এই পাহাড়ের চূড়ায় বাংকার গুলোর অবস্থান। আর এই পাহাড়ের চূড়ায় বাংকার গুলোর হতে যুদ্ধ পরিচালনা হতো। পুরো পরীক্ষার মধ্যে আপনি দেখতে পাবেন কিভাবে রাইফেলম্যানদের জন্য বাংকার হতে গুলি চালানোর জন্য ফাঁকগুলি রাখা হয়েছে এবং একটি মেশিনগান স্থাপন করা এবং 2টি আশ্রয় গুহা সহ রণক কৌশলগুলি দেখতে পারেন। আমি এসএম কামরুজ্জামান উজ্জ্বল এখন আছি মনফালকুনের কাস্ট পাহাড়ের পাদদেশে একটি গুহার সামনে। গুহাটি বর্তমানে আটকে রেখেছে লোহার খাঁচা দিয়ে, যেখানে ভিতরে প্রবেশ নিষেধ। কথিত আছে এই গুহাটি একটি সুড়ঙ্গ পথ যেটি পাহাড়ের চূড়া পৌঁছেছে। এই গোপন সুড়ঙ্গ পথ দিয়ে ওই সময় রঘুপত দুর্গের ও পাহাড়ের উপরে গোপন স্থানে যাতায়াত করত। আমি আপনাদের আগেই কিছু সুড়ঙ্গ পথ দেখিয়েছ যেখানে আলপাইন পাহাড়ের চূড়ায় অবস্থিত। সেই পথের সাথে এই সুড়ঙ্গটি একসময় মিলিত ছিল বলে ধারণা করা হয়। প্রাগৈতিহাসিক সময়ে মনফালকুন অঞ্চলে ক্যাস্টেলিয়ারি নামে বেশ কয়েকটি সুরক্ষিত গ্রাম ছিল। পাহাড়ে কিছু তাপীয় ভবন তৈরি করা হয়েছিল যা ইনসুলে ক্লারি নামে পরিচিত। অস্ট্রোথ, বাইজেন্টাইন, লোম্বার্ড এবং ফ্রাঙ্কিশ আধিপত্যের পরে মনফালকুন 967 থেকে শুরু করে অ্যাকুইলিয়ার প্যাট্রিয়ার্কদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। 3 দিন অবরোধের পর 1420 সালে ভেনিসিয়ানরা এটি জয় করেন নেয়। এরপর এটি 1511 সাল পর্যন্ত দখলে রেখেছিল, যখন এটি 1513 সালে হ্যাবসবার্গ সম্রাট ম্যাক্সিমিলিয়ান প্রথমের সৈন্যদের দ্বারা দখল ও ধ্বংস করেছিল, যারা রোকা দুর্গ ধ্বংস করেছিল। এরপর 1521 সালে এটি ভেনিস প্রজাতন্ত্রে ফিরিয়ে দেওয়া হয়, যার অধীনে এটি 1797 সালের ক্যাম্পো ফর্মিও চুক্তির মাধ্যমে এটির বিলুপ্তি পর্যন্ত রয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়ান বোমা হামলার সময় মনফালকুনে আদ্রিয়ার কারখানা 1805 থেকে 1814 সালে নেপোলিয়নের পতন পর্যন্ত এটি ফরাসি সাম্রাজ্য দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তারপরে এটি অস্ট্রিয়ান সাম্রাজ্যের অংশ ইলিরিয়ার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় শহরটি 1915 সালে ইতালীয় বাহিনীর দ্বারা দখল করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহরটিতে বারবার বোমা হামলা হয় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্যাসিবিলের আর্মিস্টিসের পরে এটি ইতালীয় প্রতিরোধের কেন্দ্রে পরিণত হয় এবং যুদ্ধের শেষে এটি সংক্ষিপ্তভাবে যুগোস্লাভ সৈন্যদের দ্বারা দখল হয়ে যায়।